আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শাহবাগে এনসিপি সহ কয়েকটি সংগঠনের অবরোধ, গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস সরকারের। ফ্যাসিবাদ বিরোধী দলগুলোতে ফাটল ধরিয়ে নির্বাচনে সময়ক্ষেপণের অভিযোগ তারেক রহমানের, বললেন স্বৈরাচারের দোসররা যেন দেশ ছাড়তে না পারে। বৈষম্য বিরোধী আন্দোলনে হত্যাসহ একাধিক মামলায় নারায়ণগঞ্জের সাবেক মেয়র আইভী কারাগারে, পরবর্তী শুনানি ২৬ মে। গরমের দাপট থাকবে আরও ২-৩ দিন, বইতে পারে তীব্র তাপপ্রবাহ, চুয়াডাঙ্গা সহ কয়েক জেলায় বিপর্যস্ত জনজীবন। আবারও জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, দাবি ভারতের, নাকচ ইসলামাবাদের। পাল্টাপাল্টি দোষারোপের মধ্যেই নিয়ন্ত্রণ রেখায় চলছে গোলাগুলি। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত সংবাদ। আওয়ামী লীগের অধ্যায় শেষ, কেউ তা নতুনভাবে শুরুর চেষ্টা করলে পরিণতি ভালো হবে না, হুঁশিয়ারি জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে দলটির কর্মসূচিতে তারা বলেন, আওয়ামী লীগকে আর রাজনৈতিক দল বলা যায় না। শাহবাগের এই কর্মসূচিতে অন্যান্য দলও অংশ নেয়। আগামী রবি সোমবারের মধ্যে প্রজ্ঞাপন জারি করে আওয়ামী লীগকে নিষিদ্ধ না করলে শাহবাগ অবরোধের কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন তারা। রেজাউল হোসেন নিজামের ক্যামেরায় নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। শুক্রবার জুমার নামাজের পর তীব্র রোদ আর গরম উপেক্ষা করে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার কাছে অস্থায়ী মঞ্চ তৈরি করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে গণসমাবেশ আয়োজন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এনসিপির আহ্বানে সমাবেশে যোগ দেন জামায়াতে ইসলামী, ছাত্র শিবির, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ, খেলাফতে মজলিস, জাতীয় গণতন্ত্রী পার্টি, এবি পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ লেবার পার্টি, ওলামা জনতা ঐক্য পরিষদ সহ বেশ কিছু রাজনৈতিক দল ও জুলাই ভিত্তিক বিভিন্ন সংগঠনের নেতাকর্মীরা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে এতগুলো রাজনৈতিক দল এবং সংগঠনকে একই মঞ্চে নিয়ে আসার মধ্য দিয়ে এনসিপির স্পষ্ট বার্তা, আওয়ামী লীগ নিষিদ্ধের প্রশ্নে কোনো ছাড় দেবে না তরুণদের নতুন এই রাজনৈতিক দলটি। সমাবেশ থেকে অবিলম্বে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানান বক্তারা। আপনি কি জনতার গর্জন শুনতে পাচ্ছেন? এটা সেই জনতা, এটা সেই ছাত্র জনতা যারা ফ্যাসিস্ট শেখ হাসিনার বন্দুকের সামনে বুক পেতে দিয়েছিল। রক্ত আমরা দিয়েছি, জীবন আমরা দিয়েছি, আমরা জীবন রক্তের উপর দাঁড়িয়ে ফ্যাসিবাদ ফিরে আসবে, তারা আসতে পারবে না। ওদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করতে হবে, এমন শাস্তি দিতে হবে আওয়ামী ফ্যাসিবাদের মতো আর কোন দল বাংলাদেশে রাজনীতি করতে সাহস না পায়। অবিলম্বে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ করতে হবে। এখনো তারা মিছিল করে, এত সাহস কই পায়? কোথায় পায় এত সাহস? বিকাল 4:30টার পর মঞ্চ থেকে শাহবাগ মোড় অবরোধের ঘোষণা দেন এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত রাজপথ না ছাড়ার ঘোষণা দেন। এই দেশের রাজনীতিবিদ যারা রয়েছেন, ফ্যাসিবাদ বিরোধী রাজনীতিবিদ যারা রয়েছেন, আপনাদের প্রতি আমাদের সম্মান রয়েছে, শ্রদ্ধা রয়েছে। আপনাদের প্রতি আপনাদের দীর্ঘ 1.5 দশকের লড়াই সংগ্রামকে আমরা শ্রদ্ধা জানাই। একই সাথে সাথে এই জিনিসটি আপনাদের কাছে আহ্বান জানাই, এই আওয়ামী লীগের চ্যাপ্টারটা 5ই আগস্ট ক্লোজ হয়ে গেছে, এইটাকে ওপেন করার চেষ্টা করেন না। আমরা এইখান থেকে এখন গিয়ে শাহবাগ অবরোধ করব, যতক্ষণ পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করে, আওয়ামী লীগকে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করা হবে। এরপর মিছিল স্লোগানে সমাবেশ থেকে শাহবাগ মোড়ে পৌঁছায় বিক্ষুব্ধ জনতা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবির স্লোগানে মুখরিত হয় শাহবাগ। সংগঠন আওয়ামী লীগের নিষিদ্ধ ঘোষণা আসছে, ততক্ষণ পর্যন্ত বাংলাদেশের ছাত্র জনতা আগের মতো কোনো ব্যানারে নয়, ঐক্যবদ্ধভাবে যোদ্ধা হিসেবে মাঠে থাকবে এই সন্ত্রাসী সংগঠন নিষিদ্ধ হওয়ার পূর্ব পর্যন্ত। অবস্থানের ফলে যান চলাচল বন্ধ হয়ে পড়ে, শুরু হয় শাহবাগ ব্লকেড কর্মসূচি। এদিকে দুপুরে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে পল্টন মোড় অবরোধ করে গণ অধিকার পরিষদ। এর ফলে যান চলাচল বন্ধ হয়ে যায়।
এর আগে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বৃহস্পতিবার সারা রাত প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচি পালন করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। এতে সমর্থন জানায় বিভিন্ন রাজনৈতিক সংগঠন। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগকে দ্রুত নিষিদ্ধ না করলে আবারও মার্চ টু ঢাকা কর্মসূচি করার হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম। শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এই হুঁশিয়ারি বার্তা দেন তিনি। ফেসবুক পোস্টে এনসিপি আহ্বায়ক লিখেন, শাহবাগের অবস্থান চলমান থাকবে। দলমত নির্বিশেষে আওয়ামী লীগ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে জুলাইয়ের সব শক্তি এক থাকবে, এটাই প্রত্যাশা। নাহিদ ইসলাম লিখেন, ঢাকা শহরের বিভিন্ন স্থানে ব্লকেট চালু রয়েছে। দ্রুত সময়ের মধ্যে সিদ্ধান্ত না আসলে সমগ্র বাংলাদেশ আবারও ঢাকা শহরে মার্চ করবে। দেশের সার্বভৌমত্ব বিরোধী, স্বাধীনতা বিরোধী, জুলাই বিরোধী, গণতন্ত্র বিরোধী, ইসলাম বিরোধী, নারী বিরোধী, মানবতা বিরোধী, ফ্যাসিস্ট, সন্ত্রাসী, মুজিববাদী সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধকরণে বাংলাদেশপন্থী সব শক্তিকে ঐক্যবদ্ধ হবার আহ্বান জানান এনসিপির এই নেতা। এদিকে আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং ফ্যাসিস্টদের বিচারের দাবিতে সবাইকে আট ঘাট বেঁধে রাজপথে নামতে আহ্বান জানিয়েছেন গণ অধিকার পরিষদ নেতারা। দাবি আদায়ে শনিবার রাজধানী সহ দেশের প্রতিটি জেলায় বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করা হয়। গালমান শফির রিপোর্ট। আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধ এবং ফ্যাসিস্টদের বিচার সহ কয়েকটি দাবিতে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা শুক্রবার বাদ জুমা পল্টন মোড়ে অবস্থান নেয়। এ সময় সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। সন্ধ্যার পর সংগঠনের সাধারণ সম্পাদক রাশেদ খান অভিযোগ করেন, প্রধান উপদেষ্টার সবুজ সংকেত নিয়েই সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদ দেশ ছেড়েছেন। আওয়ামী লীগ নিষিদ্ধে 48 ঘন্টার আলটিমেটাম দেন তিনি। প্রধান উপদেষ্টার গ্রিন সিগন্যাল ছিল এবং স্বরাষ্ট্র উপদেষ্টা তার বাহিনী প্রধানরা নিজে থেকে সহযোগিতা করেছে। আমরা সরকারকে স্পষ্টভাবে বলতে চাই, আগামী 48 ঘন্টার মধ্যে জাতীয় সংলাপ আহ্বান করে রাজনৈতিক ঐক্যমতের ভিত্তিতে আওয়ামী লীগকে ব্যান করতে হবে। পরে দাবি আদায়ে নতুন কর্মসূচি ঘোষণা করেন সভাপতি নুরুল হক নূর। আগামীকাল জেলায় জেলায় এই দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালিত হবে। একই সাথে ঢাকায় আগামীকাল সকাল 11টায় গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে থেকে বিক্ষোভ মিছিল শুরু করে বিক্ষোভ মিছিল শেষে আমরা ডক্টর ইউনূসের কাছে আমরা জানতে চাইব তারা এই জনগণের দাবি এবং গত কয়েকদিনের আন্দোলন সংগ্রামের বিষয়ে কি ভাবছে, কি পদক্ষেপ নিতে চায়। যদি উত্তর সন্তোষজনক না হয় আগামীকালকে থেকেই হয়তো যমুনার সামনে বলেন, প্রেস ক্লাবে বলেন, যেখানেই বলেন, নানা অবস্থানের মধ্যে দিয়েই গণ অধিকার পরিষদের কঠোর কর্মসূচি শুরু হবে। আওয়ামী লীগ পুনর্বাসনে সরকার নানা তৎপরতা চালাচ্ছে বলে অভিযোগ করে প্রয়োজনে আইন সংশোধন করে দলটির বিচারের বিধান যুক্ত করার আহ্বান জানান তিনি। ফ্যাসিস্ট আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে গালমান শফি, বাংলা ভিশন, ঢাকা। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি গুরুত্বের সাথেই বিবেচনা করা হচ্ছে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকার। শুক্রবার প্রেস উইং থেকে পাঠানো এক বিবৃতিতে বলা হয়, সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন ও জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন ও সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে তা সরকার গুরুত্বের সাথে বিবেচনা করছে। এ ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে। নিষিদ্ধকরণের ক্ষেত্রে আওয়ামী লীগের নেতা ও সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সে পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানানো হয় সরকারের বিবৃতিতে। এতে আরও বলা হয়, সরকার এরই মধ্যে জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। চলমান তদন্তে সহযোগিতা করার পরিবর্তে দলটি দেশের স্থিতিশীলতাকে বিপন্ন করতে স্পষ্টই চেষ্টা চালাচ্ছে। সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। বিবৃতিতে বলা হয়, ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি ও জুলাই আগস্ট গণঅভ্যুত্থানে ছাত্র জনতার উপর হামলার ঘটনার দায়ের করা একটি মামলায় আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ বিষয়ে সরকার অবগত। এই ঘটনার সাথে জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর।
ফ্যাসিবাদ বিরোধী দলগুলোর ঐক্যে ফাটল ধরাতে সংস্কারের নামে সময় ক্ষেপণ করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। স্বৈরাচারের দোসরদের দেশত্যাগের সুযোগ তৈরি করে দেওয়ার অভিযোগও করেন তিনি। বৈষম্যহীন ও ইনসাফ ভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় আবারও ঐক্যের আহ্বান জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। রিপোর্ট করছেন সিকান্দার রেমান। খ্রিস্ট ধর্মের মানুষের ইস্টার পুনর্মিলনী ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশ খ্রিস্টান ফোরাম। বিএনপি নেতারা জানান, গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা প্রতিষ্ঠা ও সবার সমান অধিকার নিশ্চিতে কাজ করছে বিএনপি। গণতন্ত্রকে প্রতিষ্ঠা করার জন্য আমরা লড়াই করেছি। আমাদের অসংখ্য ছেলে শিশু সন্তান তারা প্রাণ দিয়েছে, আমরা কষ্ট করেছি। আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া 6 বছর কারাগারে ছিলেন। আমাদের নেতা তিনি নির্বাসিত হয়ে এখনো আছেন, আমরা সবাই কারাগারে আছি। একটিমাত্র উদ্দেশ্য যে আমরা একটা গণতান্ত্রিক সমাজ ব্যবস্থা চাই, আমরা একটা রাষ্ট্র চাই যেখানে সবাই সবার কথা বলতে পারবে, সমান অধিকার থাকবে এবং সে তার ভোট দিয়ে তার প্রতিনিধি নির্বাচিত করতে পারবে। বিগত সরকারের আমলে গুম হওয়া সাজিদুল ইসলাম সুমনের বাসায় তাকে খুঁজতে পুলিশের যাওয়াটাকে নেতিবাচক হিসেবেই দেখছেন বিএনপি নেতারা। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন, ফ্যাসিবাদ বিরোধী ঐক্যে ফাটল ধরানোর ষড়যন্ত্র হচ্ছে। তর্কের খাতিরে আমরা ধরে নিলাম যে ঠিক আছে, প্রশাসন সুমন সম্পর্কে হয়তো জানতো না, কিন্তু এই যে পলাতক স্বৈরাচার, এই স্বৈরাচারের সরকারের সময় একজন সাবেক রাষ্ট্রপতি বিমানবন্দর দিয়ে চলে গিয়েছে দেশ ছেড়ে। অভিযোগ উঠেছে সংস্কারের নামে সময় ক্ষেপণ করে অন্তর্বর্তীকালীন সরকার একদিকে যেমন হয়তোবা পলাতক স্বৈরাচার এবং তাতে দোসরদেরকে নিরাপদে দেশ ত্যাগের সুযোগ করে দিচ্ছে, অপরদিকে অত্যন্ত সুকৌশলে নানা ইস্যু সৃষ্টি করে স্বৈরাচার বা ফ্যাসিবাদে বিরোধী যে রাজনৈতিক দলগুলো আমরা যারা মাঠে ছিলাম, সেই দলগুলোর ঐক্যের মধ্যে ফাটল ধরানোর একটা ক্ষেত্র হয়তো তৈরি করতে চাইছে। গণতন্ত্র, সুশাসন ও মানুষের অধিকার আদায়ে ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে এক হয়ে কাজ করার আহ্বান জানান তারেক রহমান। স্বৈরাচারের জননী দেশ ছেড়ে পালানোর পর ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটি বাংলাদেশী নাগরিকের সামনে দেশে গণতন্ত্র, সুশাসন, মানুষের অধিকার প্রতিষ্ঠার এক অপার সুযোগ তৈরি হয়েছে। ঐক্যবদ্ধভাবে আমাদেরকে অবশ্যই এই সুযোগটিকে কাজে লাগিয়ে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক, ইনসাফ ভিত্তিক মানবিক রাষ্ট্র ও সমাজ প্রতিষ্ঠার জন্য কাজ করতে হবে। যে কোনো ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্য অটুট রাখার কথাও বলেন বিএনপি নেতারা। বাংলাদেশী নাগরিক। সিকান্দার রেমান, বাংলাভিশন, ঢাকা। সুশাসন। আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সিদ্ধান্ত জনগণের, বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ের যুক্তরাষ্ট্রের কার্টার সেন্টারের প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। দ্য কার্টার সেন্টারের 6 সদস্যের সাথে বৈঠকে বিএনপির পক্ষে নেতৃত্ব দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দ্য কার্টার সেন্টারের পক্ষে নেতৃত্ব দেন ডেমোক্রেসি প্রোগ্রামের সিনিয়র অ্যাসোসিয়েট ডিরেক্টর জোনাথন স্টোন স্ট্রেট। পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ডক্টর আব্দুল মঈন খান বলেন, আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা তা বিএনপির সিদ্ধান্ত নেওয়ার বিষয় নয়। এটি নির্বাচন কমিশন, সরকার ও যারা নিষিদ্ধ করতে চায় তাদের ঐক্যমত্যের বিষয়। জনগণই সিদ্ধান্ত নেবে কারা নির্বাচন করবে বা কারা করবে না। বলেন, জনগণের প্রতিনিধিত্ব নির্ধারিত হতে পারে একমাত্র সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে। নির্বাচন যত তাড়াতাড়ি হবে ততই বাংলাদেশের জন্য মঙ্গলজনক হবে বলেও মন্তব্য করেন ডক্টর আব্দুল মঈন খান। বাকশাল কায়েম করে শেখ মুজিবুর রহমান 1974 সালে বিশেষ ক্ষমতা বলে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন, সেই আইনের 19 ধারায় আওয়ামী লীগ নিষিদ্ধ করা সম্ভব, দাবি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামানের। বিকেলে ঝিনাইদহের শৈলকুপায় বণিক সমিতির অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। অ্যাটর্নি জেনারেল আরও বলেন, জাতিসংঘের রিপোর্টে উল্লেখ করা হয়েছে জুলাই বিপ্লবে 2000 মানুষ খুন হয়েছে, 30,000 মানুষ পঙ্গু হয়েছে। এর পেছনে একমাত্র আওয়ামী লীগেরই অবদান রয়েছে। আওয়ামী লীগ নিষিদ্ধের ক্ষমতা সরকারের হাতে আছে। সেই শেখ মুজিবুর রহমান কর্তৃক বাংলাদেশে যে কালো আইন প্রতিষ্ঠা করেছিলেন 1974 সালের বিশেষ ক্ষমতা আইন, সেই কালো আইনের 19 ধারায়
আওয়ামী লীগ নিষিদ্ধ করার জন্য উপাদান বিদ্যমান আছে। এটা হলো আইনি ব্যাখ্যা। সরকার কি করবেন সেটা সরকার সিদ্ধান্ত নেবেন। ৫ অগস্টের ঐক্য যেন কোনোভাবেই নষ্ট না হয় সে বিষয়ে সবার প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক ডাক্তার AZM জাহিদ হোসেন। সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রবাসী রেমিটেন্স যোদ্ধাদের ভোটাধিকার প্রতিষ্ঠা বিষয়ক এক আলোচনায় এই আহ্বান জানান তিনি। সরকার সংশ্লিষ্টদের মধ্যে বিশৃঙ্খলা দেখা যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, দেশের জনগণ এসব পছন্দ করছে না। বলেন, সময়ক্ষেপণ কমিয়ে দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করলে জনগণের মধ্যে সব ধরনের সংশয় কমে যাবে। সভায় ফ্যাসিস্ট সরকারের জেল, জুলুম, নির্যাতন ও নিপীড়নের কথা তুলে ধরেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা এম এ মালিক। প্রবাসীদের ভোটাধিকার প্রয়োগের দাবি জানান তিনি। কেন প্রবাসীদের উপরে জুলুম হবে? এবং প্রবাসীরা রেমিটেন্স যোদ্ধা, আমাদের ফরিয়াদ প্রবাসীদের ভোটাধিকার দিতে হবে। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব বলেছেন যে প্রবাসীদের মূল্যায়ন হবে। ইভেন এই দেশের পার্লামেন্টেও প্রবাসীদের প্রতিনিধিত্ব দিতে হবে। গণতন্ত্র পুনরুদ্ধারের এখনো বিরাট লম্বা কার্যক্রম আমাদের হাতে রয়ে গেছে, যেটা এখন ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের নেতৃত্বে যে অন্তর্বর্তীকালীন সরকার, তাদের দায়িত্ব হচ্ছে যত দ্রুততার সঙ্গে জনগণের অধিকার জনগণকে ফেরত দেওয়ার ব্যবস্থা করা এবং জনগণ নির্ধারণ করবে আগামী দিনে কাদেরকে তারা তাদের সেবা করার দায়িত্ব দিবে, সেই সুযোগ সৃষ্টি করে দেওয়া। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত। পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে ২৬ মে। ভোরে নিজ বাসা থেকে গ্রেফতার করা হয় সিটির সাবেক মেয়র ডাক্তার আইভীকে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ। নারায়ণগঞ্জ প্রতিনিধি আফজাল হোসেন পন্টির পাঠানো তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। হত্যা মামলায় গ্রেপ্তার করা হয়েছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ডাক্তার সেলিনা হায়াত আইভীকে। নগরীর দেওভোগ এলাকায় অবস্থিত চুনকা কুটির থেকে শুক্রবার ভোর ৬টার দিকে তাকে গ্রেপ্তার করে পুলিশ। জুলাই আগস্টে ছাত্র জনতার আন্দোলনের সময় সিদ্ধিরগঞ্জের মিনারুল হত্যা মামলায় শুক্রবার সকাল ১০টায় সাবেক মেয়র আইভীকে হাজির করা হয় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ১-এর বিচারক মোহাম্মদ মাইনুদ্দিন কাদিরের আদালতে। শুনানি শেষে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। তার বিরুদ্ধে হত্যা ও বিস্ফোরক সহ মোট ৫টি মামলা রয়েছে বলে জানিয়েছেন পুলিশের এই কর্মকর্তা। এটা মিনারুল হত্যা মামলার সাথে বিস্ফোরক আইন আছে। এই মামলায় নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশন সাবেক মেয়র সেলিনা হায়াত আইভীকে গ্রেপ্তার করছে। আয়ুর আবেদনের প্রেক্ষিতে আদালতে তোলা হয় এবং বিজ্ঞ আদালত জনাব মাইনুদ্দিন কাদের স্যার, বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, তাকে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন। এর আগে বৃহস্পতিবার রাত 11:30টা থেকে সাবেক এই মেয়রের বাড়ির সামনে অবস্থান নেয় পুলিশ। খবর পেয়ে বাড়ির বাইরে অবস্থান নেয় ডাক্তার আইভীর সমর্থক ও এলাকাবাসী। পরে কয়েকটি জায়গায় ব্যারিকেড দিয়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ সহ বাড়ির চারপাশ ঘিরে রাখেন তারা। বড় বড় রাগব বল যারা যায় প্রশাসনের কাছে ছুটে চলে যেতেছে, এগো ধরেন নাকে। ছাত্র আন্দোলনের সময় আপুয়ে আসা যাওয়া করে নাই, কারণ কি লাগে বারো নাই। গ্রেপ্তারের সময় সেলিনা হায়াত আইভী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, পুলিশ গ্রেপ্তারি পরোয়ানা না দেখিয়ে তাকে ধরে নিয়ে যাচ্ছে। আমি কি কোনো জুলুমবাজ? আমি কি হত্যা করেছি? আমি কি চাঁদাবাজি করেছি? আমি কি নারায়ণগঞ্জ শহরে এমন কোনো রেকর্ড আমার আছে যে আমি কোনোদিন কোনো বিরোধী দলকে আঘাত করেছি? তাহলে কিসের জন্য, কি কারণে, কোন ষড়যন্ত্রের কারণে, কার স্বার্থে আমাকে অ্যারেস্ট করা হলো? আমিও প্রশাসনের কাছে জানতে চাই। বর্তমান যারা সরকার আছেন সাম্যের কথা বলেছেন, বৈষম্যের বিরুদ্ধে আপনারা আন্দোলন করেছেন, সরকার হটিয়ে নতুন সরকার এসেছেন, তাহলে কি এই বৈষম্য? তাহলে অনেস্ট রাজনীতির সততার কিসয় মূল্যায়ন? আমি তো বাড়িতেই ছিলাম, আমি তো পালাই নেই, তাহলে এইভাবে আমাকে অ্যারেস্ট করতে হলো কেন? পুলিশ জানিয়েছে বৈষম্য বিরোধী আন্দোলনের সময় নারায়ণগঞ্জে হত্যা ও হত্যার চেষ্টা সহ 5টি মামলায় আসামি করা হয়েছে সেলিনা হায়াত আইভীকে। সাবেক সিটি কর্পোরেশন মেয়র আইবির রহমান, তার বাসায় আমরা অভিযান চালাই এবং ভোরবেলা তাকে গ্রেপ্তার করতে সক্ষম হই। তার নামে সিদ্ধিরগঞ্জ থানায় 3টি হত্যা মামলা এবং ফুতুল্লা থানায় একটি আদর্শ মামলা রুজু আছে। আমরা সিদ্ধিরগঞ্জ থানায় একটি হত্যা মামলা তাকে গ্রেপ্তার দেখিয়েছি। 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পতন হলে সিটি কর্পোরেশনের মেয়র পদ বিলুপ্ত করার পর থেকেই নিজ বাড়িতে অবস্থান করছিলেন সেলিনা হায়াত আইভী। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
গরমের দাপট থাকবে আরও 2-3 দিন, বইতে পারে তীব্র তাপপ্রবাহ, জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৈশাখের শেষ দিকে এসে দেশজুড়ে বয়ে চলা তাপপ্রবাহের মধ্যে 3 দিনের সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বয়ে যেতে পারে তীব্র তাপপ্রবাহ। পরবর্তী 24 ঘন্টায় সারা দেশের দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়ার আভাস দেওয়া হয়েছে। আগামী 72 ঘন্টার মধ্যে কোথাও কোথাও তীব্র তাপপ্রবাহ বয়ে যেতে পারে। চৈত্রের শেষ আর বৈশাখের শুরুতে সাধারণত গরমের তীব্রতায় হাঁসফাঁস করতে হয়, তবে এবারে তীব্র গরম দেখা যাচ্ছে বৈশাখের শেষ দিকে এসে। 11-12 তারিখের পর বৃষ্টিপাতের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। ঢাকায় শুক্রবার তাপমাত্রা ছিল 39.2 ডিগ্রি সেলসিয়াস। আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে এবং তাপমাত্রা, দিনের তাপমাত্রা প্রায় 1 থেকে 2 ডিগ্রি বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা কিছুটা বৃদ্ধি পেতে পারে। তাপপ্রবাহ আমরা আরও 2 থেকে 3 দিন অর্থাৎ 11 তারিখ পর্যন্ত থাকার সম্ভাবনা রয়েছে। তো এই 11 তারিখ পর 12 তারিখ থেকে আমাদের বৃষ্টি, বজ্রসহ বৃষ্টি বা লাইটনিং হওয়ার সম্ভাবনা রয়েছে। এদিকে তীব্র তাপপ্রবাহ বইছে চুয়াডাঙ্গা সহ দেশের বিভিন্ন জায়গায়। ভ্যাপসা গরমে বিপর্যস্ত জনজীবন। জীবিকার তাগিদে তীব্র রোদে পুড়ে কাজ করতে হচ্ছে শ্রমজীবী মানুষকে। বিকাল 3টায় চুয়াডাঙ্গার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 41.2 ডিগ্রি সেলসিয়াস। এটি এই মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা। আবহাওয়া অফিস জানিয়েছে এ সময় বাতাসের আর্দ্রতা ছিল 24%। তীব্র গরমে ঘরে বাইরে কোথাও মিলছে না স্বস্তি। অসহনীয় তাপপ্রবাহের মধ্যে খুব প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হচ্ছেন না কেউই। শুক্রবার সন্ধ্যায় আবারও ভারতের জম্মু কাশ্মীর এবং পাঞ্জাবে ড্রোন হামলা চালিয়েছে পাকিস্তান, এমন অভিযোগ করেছে ভারতীয় সেনাবাহিনী। এসব অঞ্চলে একাধিক বিস্ফোরণের শব্দ শুনতে পাওয়ার তথ্য দিয়েছে তারা। এর আগে ভারতের সামরিক স্থাপনা সহ সীমান্তবর্তী এলাকাগুলোতে পাকিস্তানের ড্রোন ও মিসাইল হামলার অভিযোগ ওঠে। বড় ধরনের হামলা ঠেকাতে ব্ল্যাক আউট রাখা হয় সীমান্তের অঞ্চলগুলিতে। তবে বানোয়াট বলে ভারতের সব দাবিকে উড়িয়ে দিয়ে আসছে ইসলামাবাদ। বিস্তারিত চন্দ্রিকা মজুমদারের ডেস্ক রিপোর্টে। কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর বন্দুকধারীদের হামলার পর 2 সপ্তাহের বেশি সময় ধরে চলমান ভারত পাকিস্তান উত্তেজনা যেন কমছেই না। বৃহস্পতিবারও কাশ্মীর সীমান্তে পাল্টাপাল্টি হামলার দাবি এনেছে দুই দেশ। একে অপরের বিরুদ্ধে দোষারোপ করলেও ক্ষয়ক্ষতির ব্যাপারে মুখ খুলতে দুই দেশই নারাজ। কে কাকে কতটা দোষ দেবে এটাই যেন সংঘাতের মুখ্য বিষয়। টানা 15 দিন ধরে ভারত পাকিস্তান সীমান্তে গোলাগুলি চলছে। বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার পর্যন্ত একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ এনেছে ইসলামাবাদ ও নয়াদিল্লি। রাতে প্রচণ্ড বিস্ফোরণের শব্দ শোনা গেছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে। ব্ল্যাক আউট হয়ে যায় ভারতের কুপওয়ারা, পাঠানকোট, গুরুদাসপুর সহ একাধিক শহর। এসব এলাকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে অন্তত 8টি ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে বলে ভারত দাবি করলেও তা প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। এসব হামলায় ভারতের অন্তত 50 সেনা হত্যার গুঞ্জন ছড়ালেও শতভাগ নিশ্চিত করেনি কোনো পক্ষ। জম্মুতে অনুপ্রবেশের চেষ্টায় আরও 7 পাকিস্তানিকে গুলিবিদ্ধ করেছে ভারত। সীমান্ত দিয়ে প্রবেশের চেষ্টা করলে বিএসএফ এর সৈন্যরা সেই চেষ্টা ব্যর্থ করে 7 জনকে হত্যা করে। পাকিস্তানের অনুপ্রবেশের চেষ্টা ও ড্রোন হামলা ব্যর্থ হয়েছে বলে জম্মুর মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ দাবি করলেও ঘটনার পরপরই তড়িঘড়ি করে হামলা পরবর্তী অবস্থা পর্যবেক্ষণ করতে জম্মুর উদ্দেশ্যে রওনা হন তিনি। তবে ভারতের অভিযোগকে রীতিমতো উড়িয়ে দিয়েছে পাকিস্তান। পাকিস্তান বলছে সম্পূর্ণ ঘটনায় ভারতের কল্পিত ও সাজানো গল্প। পাকিস্তানের সামরিক বাহিনীর লেফটেন্যান্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী ভারতকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পাকিস্তান পাল্টা হামলা চালালে তার জন্য কোনো ঘোষণা দেওয়ার প্রয়োজন হবে না, গোটা বিশ্বই সেটা জানতে পারবে। ভারতকে সিনেমার গল্প থেকে বাস্তবে ফিরে আসার আহ্বানও জানান তিনি। পাল্টাপাল্টি অভিযোগ ও দাবি দেওয়ার মধ্যেও নিয়ন্ত্রণ রেখা বরাবর গোলাগুলি হয়েছে ভারত পাকিস্তানের সেনাদের মধ্যে। শুক্রবার সকালে কুপওয়ারা ও উরিতে চলেছে গুলিবর্ষণ। এর আগে বৃহস্পতিবার করাচি, লাহোর সহ বিভিন্ন অঞ্চলে ভারতের 29টি ড্রোন হামলার মধ্যে 25টি ড্রোন ভূপাতিত করার দাবি করে পাকিস্তান। ভারত ও পাকিস্তানে চলমান এই সংঘাতে উদ্বিগ্ন গোটা বিশ্ব। দুদেশের মধ্যকার উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও। এছাড়াও দুদেশকে সরাসরি সংলাপে বসার জন্য আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্রের সমর্থন পুনর্ব্যক্ত করেন তিনি।
পারমাণবিক শক্তিধর এই দুদেশের মধ্যকার পরিস্থিতি দ্রুতই শান্ত হওয়ার আশাবাদ ব্যক্ত করেছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভান্সও। উত্তেজক পরিস্থিতিতে পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ জানিয়েছেন, স্থিতিশীলতা ফেরাতে মধ্যস্থতা প্রক্রিয়া শুরু করেছে উপসাগরীয় দেশগুলো। চন্দ্রিকা মজুমদার, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশে বিনিয়োগের সার্কাস চলছে। সার্কাস করে বিনিয়োগ আসবে না, বিনিয়োগ আসবে গণতান্ত্রিক সরকার ক্ষমতায় এলে। বিকেলে চট্টগ্রামের একটি কনভেনশন হলে তারুণ্যের ভবিষ্যৎ ভাবনা, ভবিষ্যৎ বাংলাদেশ এবং কর্মসংস্থান ও বহুমাত্রিক শিল্পায়ন নিয়ে তারুণ্যের ভাবনা শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন। যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদলের উদ্যোগে এই সেমিনার হয়। এ সময় আমির খসরু আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনা পালিয়ে গেলেও বাংলাদেশে এখনও গণতান্ত্রিক সরকার ক্ষমতায় আসেনি, ফলে রাজনৈতিক স্থিতিশীলতাও আসেনি। বিএনপি রাষ্ট্র ক্ষমতায় গেলে 18 মাসে 1 কোটি চাকরির ব্যবস্থা করবে বলেও জানান তিনি। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের মানুষের মনোজগতে যে পরিবর্তন এসেছে সেটি বুঝতে না পারলে কোনো রাজনৈতিক দল ও রাজনীতিবিদদের রাজনৈতিক কোনো ভবিষ্যৎ নেই বলেও মন্তব্য করেন বিএনপির এই নেতা। সর্বদলীয় কনভেনশন আহ্বান করে মানবতা বিরোধী দল উল্লেখ করে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়েছে এবি পার্টি। এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু বলেছেন, গুম, খুন, গণহত্যা ও সীমাহীন লুটপাট সহ সকল ধরনের মানবতা বিরোধী অপরাধে অভিযুক্ত আওয়ামী লীগ। তারা নির্বাচন ব্যবস্থা ও গণতন্ত্রকে হত্যা করেছে, সংবিধান, বিচার বিভাগ, শাসন বিভাগ ধ্বংস করে জনগণের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছে। রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক, আইনগত ও সাংবিধানিকভাবে এই সন্ত্রাসবাদী দলের বিরুদ্ধে ঐক্যবদ্ধ পদক্ষেপ নিতে হবে। বিকেলে বিজয়নগরে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সংবাদ সম্মেলনে এই দাবি জানান এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু। মৌলভীবাজারের বড়লেখা ও কমলগঞ্জ উপজেলার সীমান্ত দিয়ে গত 2 দিনে ভারত থেকে পুশিন হওয়া 59 জনকে থানায় হস্তান্তর করেছে বিজিবি। মৌলভীবাজারের বড়লেখা থানার ওসি মোহাম্মদ আবুল কাশেম সরকার ও কমলগঞ্জ থানার ওসি সৈয়দ ইফতেখার হোসেন জানান, গত 2 দিনে মৌলভীবাজারের বিভিন্ন সীমান্ত দিয়ে প্রায় শতাধিক মানুষকে পুশিন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের মধ্যে কমলগঞ্জের ধলই সীমান্ত থেকে আটক 15 জনকে এবং বড়লেখা উপজেলার পাল্লাতল ও লাতু সীমান্ত থেকে আটক 44 জনকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে। আটককৃতদের মধ্যে রয়েছেন নারী, পুরুষ ও শিশু। তারা নড়াইল, খুলনা, বাগেরহাট, সিলেট সহ বিভিন্ন জেলার বাসিন্দা। তাদেরকে জিজ্ঞাসাবাদ শেষে স্বজন ও পরিবার পরিজনের কাছে হস্তান্তর করা হবে। বাজারে নতুন চালের সরবরাহ বাড়ায় কমতে শুরু করেছে চালের দাম। কাটারি, নাজিরশাইল ছাড়া অন্য সব ধরনের চালের দাম কমেছে কেজিতে 1 থেকে 3 টাকা পর্যন্ত। পেঁপে, বেগুন সহ সপ্তাহের ব্যবধানে কিছু সবজির দাম বেড়েছে কেজিতে 10 টাকা পর্যন্ত। সপ্তাহের ব্যবধানে 28 জাতের চালের দাম কমেছে কেজিতে 2 টাকা। বাজার ভেদে কেজি প্রতি বিক্রি হচ্ছে 55 থেকে 59 টাকা পর্যন্ত। মিনিকেট 68 থেকে 75 টাকায়। কাটারি, নাজিরশাইল জাতের চিকন চালের দাম অপরিবর্তিত, কেজি প্রতি বিক্রি হচ্ছে 80 থেকে 86 টাকা। সবজির দামেও অস্বস্তি, 80 টাকা কেজিতে বিক্রি হচ্ছে পেঁপে, বেগুন। আকারভেদে লাউ প্রতি পিস 50 থেকে 60 টাকা। দুন্দুল, ঝিঙ্গার কেজি 40 থেকে 50 টাকা। করলা 60 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। সজনে আর কচুরমুখীর দাম 100 টাকার উপরে। এদিকে ফার্মের মুরগির দাম কেজিতে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 160 টাকা থেকে 180 টাকায়। লেয়ার 260 থেকে 270 টাকায়। বড় রুই 750 থেকে 800 ও ছোট রুই 350 থেকে 400 টাকা কেজি। আরও কিছু খবর নিয়ে এখন একটি ডেস্ক রিপোর্ট দেখুন। ঢাকার ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরাতে চলছে ইন্টারন্যাশনাল হেলথ, ট্যুরিজম অ্যান্ড সার্ভিস এক্সপো 2025। 8 মে থেকে শুরু হওয়া এ মেলা চলবে 10 মে পর্যন্ত। স্বাস্থ্য ও সুস্থতা খাতের সর্বশেষ উদ্ভাবন ও সেবা নিয়ে এখানে জড়ো হয়েছে বিশ্বের নামকরা প্রতিষ্ঠানগুলো। এ মেলায় আরও অংশ নিয়েছে নোভা, আইভিএফ, ফার্টিলিটি বাংলাদেশ। তারা তাদের সর্বাধুনিক ফার্টিলিটি সেবা প্রদর্শন করছে। নোভা আইভিএফ এর প্রতিনিধি দলে রয়েছেন সিনিয়র কনসালটেন্ট ডাক্তার হাসনাহেনা পারভিন, কনসালটেন্ট ডাক্তার লুবনা ইয়াসমিন, সাবিহা সুলতানা সুমি, ডাক্তার সাজিয়া ফাতেমা জাফর সহ অন্যরা। এই দলের নেতৃত্ব দিচ্ছেন নোভা আইভিএফ এর বিজনেস হেড মাহিনা খান। প্রত্যাশা আর পূর্ণতায় পরিপূর্ণ জীবনের শুভকামনায় বাংলা 1432 নতুন বছরকে বরণ করে নিতে আমিন জুয়েলার্সের যমুনা ফিউচার পার্ক শাখায় হয়ে গেল এক মিলন মেলা। দিনব্যাপী এ আয়োজনে শুভাকাঙ্ক্ষী আর গ্রাহকদের
মিলন মেলায় নতুনভাবে সেজে ওঠে আমিন জুয়েলার্স। বন্ধু শোভার্থীদের সাথে আনন্দময় সময় কাটিয়েছে আমিন জুয়েলার্স পরিবার। বাংলা 1432 সালের এই নতুন বছরের নতুন দিনে গ্রাহকের কাছে আরও আস্থাভাজন হয়ে ওঠার প্রত্যয়ে আমিন জুয়েলার্সের পক্ষ থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়। আল আরাফা ইসলামী ব্যাংক চট্টগ্রাম জোনের 2 দিনব্যাপী টাউন হল মিটিং বন্দরনগরীর বেস্ট ওয়েস্টার্ন SKS হোটেলে শুরু হয়েছে। উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রাফাতুল্লাহ খান। এ সময় তিনি বলেন, টাউন হল হচ্ছে পারস্পরিক সংযোগ, অগ্রগতি, পর্যালোচনা ও ভবিষ্যতের করণীয় নির্ধারণের একটি গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম। ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন, মোহাম্মদ বজলুর রহমান চৌধুরী, মোহাম্মদ আসাদুজ্জামান ভুইয়া এতে উপস্থিত ছিলেন। 2 দিনব্যাপী টাউন হল মিটিংয়ের প্রথম দিনে ব্যাংকের চট্টগ্রাম জোনের 20টি শাখার কর্মকর্তারা এতে অংশ নেন। স্থাপত্য সম্মেলন করেছে BSRM। সম্মেলনে প্রদর্শনী, সেমিনার এবং একটি স্বীকৃতি অনুষ্ঠান হয়। আয়োজকরা বলেন, BSRM একটি ভবিষ্যৎ কেন্দ্রিক সংস্থা। এটি প্রতিটি গ্রাহক, প্রতিটি অংশীদার এবং বিশেষ করে তরুণদের মূল্য দেয় এবং তাদেরকে আগামীকালের সত্যিকারের প্রবর্তক ও ঝাঁকুনিদার হিসেবে বিবেচনা করে। 2 দিনের এই সম্মেলনের উদ্বোধন করেন ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশের সভাপতি আর্কিটেক্ট ডক্টর আবু সাইদ মুস্তাক আহমেদ। উপস্থিত ছিলেন BSRM এর ব্যবস্থাপনা পরিচালক আমির আলী হুসাইন, উপব্যবস্থাপনা পরিচালক তপন সেনগুপ্ত এবং কোম্পানির অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা। দেশের প্রখ্যাত স্থপতিরা অনুষ্ঠানটি উপভোগ করেন। কক্সবাজারে কর্মশালা ও নেটওয়ার্কিং অনুষ্ঠান করেছে ইলেকট্রনিক মিডিয়া মার্কেটিং অ্যাসোসিয়েশন ইমা। 8 থেকে 10 মে পর্যন্ত 3 দিনের এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন টেলিভিশন চ্যানেলের মার্কেটিং পেশাজীবী, উদ্যোক্তা এবং বিশেষজ্ঞরা অংশ নেন। ইভেন্টে পেশাদার নেটওয়ার্কিং গড়ে তোলা, কোভিড পরবর্তী বিপণন কৌশল নিয়ে আলোচনা এবং সৃজনশীল কর্মশালার মাধ্যমে অংশগ্রহণকারীদের মধ্যে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময় করা হয়। ইমার সভাপতি আনিসুর রহমান তারেক বলেন, এই অনুষ্ঠান শুধু পেশাদারিত্বই নয়, সম্পর্ক ও সহযোগিতার নতুন দিগন্ত খুলে দিয়েছে। দল থেকে বহিষ্কার আদেশ প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিউ মার্কেট থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জাহাঙ্গীর হোসেন পাটোয়ারি। বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনে সংবাদ সম্মেলনে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়েছেন বলে দাবি করেন তিনি। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সাবেক যুগ্ম সম্পাদক শামসুল আলম, সাবেক যুগ্ম সহসভাপতি সাইফুল ইসলাম ও 18 নম্বর ওয়ার্ডের সিনিয়র সহসভাপতি আলমগীর ফকির। নানা আয়োজনে SSC 1987 ব্যাচের মিলন মেলা ও 4র্থ প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে সাভারে। দেশের বিভিন্ন জেলা থেকে আগত বন্ধুদের বরণ, আলোচনা সভা, স্মৃতিচারণ, সঙ্গীত ও নৃত্য পরিবেশনের মধ্য দিয়ে আনন্দঘন পরিবেশ তৈরি হয় অনুষ্ঠানে। স্বাগত ও সমাপনী বক্তব্য রাখেন সাভার 87-র অ্যাডমিন ও অনুষ্ঠানের কনভেনর নজমুল হুদা শাহিন। উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শামসুদ্দিন দিদার, বিএনপির নির্বাহী কমিটির সদস্য আয়শা সিদ্দিকা মানি সহ অন্যরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক। এবার খেলার সংবাদ। ফুটবল, সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের 7 দিন আগেই ঘোষণা করা হবে বাংলাদেশ স্কোয়াড। 10 জন হামজা সামিদদের নিয়ে জাতীয় স্টেডিয়ামে হবে ম্যাচটি, জানিয়েছেন বাফুফের সভাপতি তাবিত আওয়াল। তার আগে 5 জুন একটি প্রীতি ম্যাচ খেলবে লাল সবুজের দল। বাংলাদেশের জার্সিতে খেলতে আগ্রহী ইংল্যান্ড প্রবাসী কিউবা মিচেলও ঢাকায় আসছেন এই মাসেই। মালিক মাহমুদের রিপোর্ট। বাফুফে ভবনের বাইরে ভিন্ন পরিবেশে কার্যনির্বাহী কমিটির সভা। পূর্বাঞ্চলে জলশিরি আবাসনের ফর্টেস গ্রাউন্ডে ফুটবলের পাশাপাশি ফুটসালকে প্রাতঃপ্রতিভার আলোয় আনার পরিকল্পনা সভায়। সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপ বাছাই ম্যাচের প্রস্তুতি নিয়েও তৎপর ফেডারেশন। বাছাই পর্বে প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে অভিষেক হয়েছে ইংল্যান্ড প্রবাসী হামজা চৌধুরীর। এবার হামজার সঙ্গী হওয়ার অপেক্ষায় কানাডা প্রবাসী সমিত সোম। ঘরের মাঠে সিঙ্গাপুরের বিপক্ষে লাল সবুজ জার্সি গায়ে দেখা যেতে পারে তাকে। 10 জুন এই ম্যাচের আগে ভুটানের বিপক্ষে হতে পারে একটি প্রীতি ম্যাচ। প্রিমিয়ার লিগ শেষে বাছাই করা হবে প্রাথমিক স্কোয়াড। 10 জুনে ঢাকা স্টেডিয়ামে খেলা হবে। তার আগে স্টেডিয়াম যতগুলো ইনফ্রাস্ট্রাকচার দরকার সব রেডি হয়ে যাবে। তার সাথে সাথে আমাদের যে ন্যাশনাল টিম, সেই ন্যাশনাল স্কোয়াডটা আমরা ম্যাচের 7 দিন আগে ঘোষণা করব। তার ভিতরে আমরা আশাবাদী আছি যে হামজা চৌধুরী এবং সমিত সোম ওই সময়ের ভিতরে দেশে চলে আসতে পারবে এবং খেলার জন্য প্রস্তুতি থাকতে পারবেন। টিম সিলেকশন আবারও হবে সময় মতো লিগের পরে। আমাদের লিগের লাস্ট ম্যাচ হল 29 মে। আমরা ওয়েট করবো 29 মে পর্যন্ত দেখতে যে আমাদের চলমান BPL লিগ, BCL লিগ, ইভেন মেবি আন্ডার 90 যারা খেলবে কারা কারা চান্স পাবে। আমাদের প্রস্তুতি ম্যাচ একটা হবে প্রবলি জুন 4 তারিখে
ম্যাক্সিমাম জুনের 5 তারিখে। আমাদের টিম কনফার্ম, আমরা এখনও কনফার্ম রিলিজ দিচ্ছি না, কারণ আমাদের অপোজিং টিমও এখনও রেডি না রিলিজ করার জন্য। তার আগে আমরা ফিফাকে লিখেছি যে এই ম্যাচটা যেন ফ্রেন্ডলি হিসাবে ওই উইন্ডোর ভিতরে গ্রহণ করা হয়। তো আমরা যখনই ফিফা কনফারেন্সটা পাবো, আমরা 2 টিমই একসাথে ডিক্লেয়ার করব। আলোচনায় থাকা আরেক প্রবাসী ফুটবলার ইংল্যান্ডের মিচেল কিউবাকে জাতীয় দলে অন্তর্ভুক্তির কার্যক্রমও এগিয়ে চলছে। আমরা বাংলাদেশ ফুটবল ফেডারেশন কাজ করতে পারি, বিদেশি প্লেয়ারদেরকে আনতে পারি, কিন্তু স্কোয়াডে কে থাকবে না থাকবে এটা কিন্তু সম্পূর্ণরূপে কোচের এখতিয়ার। তো আমরা আশাবাদী এ মাসের 20 থেকে 25 তারিখের মধ্যে হয়তো ওর মা সহ বাংলাদেশ ভ্রমণে আসবে। প্রথমবার ফুটসালে যুগে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশ, খেলবে 2026 এশিয়ান কাপ ফুটসালের বাছাই পর্ব। এএফসি ফুটসাল 2026 ইন্দোনেশিয়াতে অনুষ্ঠিত হবে, সেটার কোয়ালিফায়ার্স হবে এই বছর সেপ্টেম্বরে। তো অ্যাজ এ মেম্বার অ্যাসোসিয়েশন অফ এএফসি আমাদেরকে এএফসি থেকে জিজ্ঞেস করা হয়েছে অফিসিয়ালি যে আমরা এটাতে পার্টিসিপেট করতে চাই কি চাই না। আমরা এটাতে পার্টিসিপেট করব এবং এটা আরেকটা ফুটবলে তাবিদাউলের নেতৃত্বে একটা মাইল ফলক হচ্ছে, বিকজ প্রথমবারের মতো এএফসি কোয়ালিফায়ার্স ফুটসালে ইনশাল্লাহ আমাদের লাল সবুজ জার্সি খেলবে এবং বাংলাদেশ খেলবে। একদিকে হয়েছে বাফুফের সভা ফর্টিস মাঠে, অন্যদিকে হয়েছে ঢাকা রাইজিং স্টার টুর্নামেন্টের ফাইনাল। অনূর্ধ্ব 12 বিভাগের চ্যাম্পিয়ন স্যার জন উইলসন স্কুল, অনূর্ধ্ব 14 শিরোপা গেছে স্কলাস্টিক স্কুল মিরপুর ক্যাম্পাসে। মানিক মাহমুদ, বাংলা ভিশন, ঢাকা। দর্শক, এই ছিল এখনকার মতো। পরবর্তী সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavisionnews এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavisionnews। এতক্ষণ সাথে থাকায় অসংখ্য ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি।